আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বাংলাদেশে একটা মহা বিপ্লব হয়ে গেছে। এটা অকল্পনীয়, অসাধ্য সাধন করেছে আমাদের তরুণ সমাজ এবং বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনের যে উদ্দেশ্য নিয়ে তারা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়েছে। আজকে গত 16 বছরের যে স্বৈরাচার সে পালিয়েছে এবং নতুন ইন্টারিম ডক্টর ইউনূস স্যারের নেতৃত্বে গঠিত হয়েছে। এখন একটা প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মধ্যে যে আমাদের যে বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হয়েছে এটা যে সংবিধানের আন্ডারে যদি গঠিত হয়ে থাকে তাহলে মানে এদের যে আলটিমেট মোটো অর্থাৎ যারা আন্দোলনকারী আছেন তারা যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠন করার জন্য যেই ধাপগুলো নিয়ে আসছেন, কারণ গত 16 বছরে এই স্বৈরাচার এমন কোনো প্রতিষ্ঠান বাকি রাখেনি, এমন কোনো সাংবিধানিক প্রতিষ্ঠান বাকি রাখেনি যেটাকে একেবারে ধ্বংসের মানে অতল গহ্বরে নিয়ে গেছে না। যেই বিষয়গুলো এখন ধ্বংস হয়ে গেছে সেগুলোকে আবার পুনর্নির্মাণ করা বা একেবারেই নতুন করে নির্মাণ করার জন্য যে সময়ের প্রয়োজন সেটা কিন্তু সময় যদি না পায় বর্তমান এই যে ইন্টারিম গভর্নমেন্ট, তাহলে কিন্তু যেই লাউ সেই কুদু, অর্থাৎ আওয়ামী লীগ গভর্নমেন্ট চলে গেছে, এখন পরবর্তীতে যেই নতুন গভর্নমেন্ট আসবে তাদেরও তো একই অবস্থা, অর্থাৎ নেচার তো প্রত্যেকের একই রকম, অর্থাৎ আমাদের যে ক্ষমতার প্রতি লোভ, ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি, এই ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির কারণেই কিন্তু পুলিশকে রাজনীতির লাঠি হিসাবে ইউজ করা হয়, জুডিশিয়ারিকে তাদের এই কর্তৃত্ব বজায় রাখার জন্য কর্তৃত্বের সহায়ক শক্তি হিসেবে ইউজ করা হয়, আমাদের নির্বাচন কমিশনকে তাদের কর্তৃত্বকে বজায় রাখার জন্য ইউজ করা হয়, যেটা আমরা গত 16 বছরে একেবারে হারে হারে টের পেয়েছি। বাংলাদেশে কোনো মানে ইলেকশন হয় নাই, তারপরও বলা হয় না ইলেকশন হয়েছে, ফ্রি ফেয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট ইলেকশন হয়েছে। দুনিয়াতে এমন ইলেকশন আর কোথাও হয় না। সেই আমাদের গণতন্ত্র আমেরিকার গণতন্ত্রের চাইতে উন্নত। এই যে কোরাস গেয়েছেন যারা, অর্থাৎ এখন হাসিনা চলে গেছে, বাট হাসিনার দোসররা কিন্তু এখন দেশে আছে। এখন এই ছাত্রদের যে আন্দোলন, ছাত্রদের যে রক্ত দেয়া, এটা যেই পারপাজে দেয়া হয়েছে, যেই মানে চেতনায় দেয়া হয়েছে, সেই চেতনার বাস্তবায়ন করার জন্য যেই সরকার গঠিত হয়েছে, আমরা সেটাকে যে নামেই ডাকি না কেন, এটা হচ্ছে সেই সরকার। এই গভর্নমেন্ট যে প্রতিষ্ঠিত হলো, বঙ্গভবনে গিয়ে শপথ গ্রহণ করলেন, এখন কেউ কিন্তু বলতে পারছে না যে এটা কোন সংবিধানের আন্ডারে হয়েছে। এখন যে রানিং যে বাংলাদেশের সংবিধান, যেটাকে হাসিনা মোটামুটি কাটাছেঁড়া করে এটা তার মুজিবীয় সংবিধানে পরিণত করেছে এবং তার স্বৈর শাসনকে বহাল তবিয়তে রাখার জন্য যা যা করার দরকার সব করেছে। বিশেষ করে আমাদের যে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কেয়ারটেকার গভর্নমেন্টের প্রভিশনকে বিলুপ্ত করা হয়েছে। এখন যে ইন্টারিম গভর্নমেন্টের কথা বলা হয়েছে যে আর্টিকেল 58-এর আন্ডারে, ওইটাও বিলুপ্ত করা হয়েছে। অর্থাৎ সংবিধানে এখন ইন্টারিম গভর্নমেন্ট বলেন কিংবা তত্ত্বাবধায়ক সরকার বলেন, কোনো প্রভিশনই কিন্তু নাই। এখন সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে যে আমাদের যে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিছু ধারা বা কিছু আর্টিকেল ইনসার্ট করা হয়েছে, যেটা আজকে না হোক 10 বছর পরে হোক, 15 বছর পরে হোক বা 50 বছর পরে হলেও এইটা একটা বড় ধরনের ক্ষত বা এই ছিদ্র দিয়ে এমন কিছু ঘটতে পারে যেটা আজকের যারা বিপ্লবী বা যারা বিপ্লবকে সাপোর্ট করছেন তারা চিন্তাও করতে পারবেন না যে কত বড় ভয়াবহ বিষয় ওভারলোক করে যাচ্ছেন। আমরা এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে যে দুইটা আর্টিকেল 7-এর মধ্যে দুইটা প্রভিশন ইনসার্ট করা হয়েছে, একটা হচ্ছে 7-এর ক আর একটা হচ্ছে 7-এর খ। আর্টিকেল 7-এর ক বলা হচ্ছে যে সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদির অপরাধ। 7 কোতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় এই সংবিধান বা ইহার কোনো অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে কিংবা খ এই সংবিধান বা ইহার কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ওই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে। 2 কোনো ব্যক্তি এক দফায় বর্ণিত কোনো কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে কিংবা
কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে তাহার এইরূপ কার্য একই অপরাধ হইবে। 3 বলা হয়েছে, এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে। অর্থাৎ আপনার এই যে সংবিধান, এই যে মুজিবীয় বন্দনা, এই সংবিধানকে রহিত যিনি করবেন, যিনি সাপোর্ট করবেন, যিনি পরবর্তীতে রেটিফাই করবেন, যিনি মানে উস্কানি প্রদান করবেন, ষড়যন্ত্র করবেন, এই সকল কিছুর যিনি করবেন বা যারা এর সাথে সমর্থন দিবেন, প্রত্যেকেই রাষ্ট্রদ্রোহিতার অভিযুক্ত হবেন। এবং পরবর্তীতে শাস্তি হচ্ছে হাইয়েস্ট পানিশমেন্ট, ক্যাপিটাল পানিশমেন্ট, মৃত্যুদণ্ড। সুতরাং এই সংবিধান যদি বহাল থাকে, যেভাবেই আপনি ডাকেন না কেন বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে, এই গভর্নমেন্ট যদি ফাংশনিং করে, এই সংবিধান যদি পরবর্তীতে বহাল থাকে, বুঝতে পারছেন ভয়াবহতাটা কত মারাত্মক হতে পারে। পরবর্তী যে ধারাটা, অর্থাৎ 7 B বা 7 খ, অর্থাৎ এই হাসিনা গভর্নমেন্ট বা স্বৈরাচারী গভর্নমেন্ট এমন কোনো পথ, মানে এমন কোনো ছিদ্র বন্ধ করা বাকি রাখে নাই যেই ছিদ্র দিয়ে তার প্রতি কোনো থ্রেট আসতে পারে। মানে এই সংবিধান বা এই হাসিনার যে সংবিধান, এই সংবিধানকে রীতিমতো মানে নাউজুবিল্লাহ একেবারে কোরআন শরীফের মর্যাদায় দেওয়ার চেষ্টা করা হয়েছে। কোরআন শরীফ যেমন অপরিবর্তনীয়, যে এটা আল্লাহ একেবারে সিলগালা করে দিয়েছেন, এর কোনো অক্ষর পরিবর্তন করা যাবে না, ঠিক আমাদের যেই তথাকথিত সংবিধানকেও মানে সেই পর্যায়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। আসেন আমরা দেখি 7 খ সংবিধানের অনুচ্ছেদটা আমরা পড়ি। সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, 142 হচ্ছে সংবিধান সংশোধন সংক্রান্ত যে অনুচ্ছেদ, সেখানে যদি 2/3 মেজরিটি থাকে তাহলে সংবিধানের পরিবর্তন করতে পারবে। এই যে বলা হচ্ছে যে সংবিধানের 142 অনুচ্ছেদে যাহা কিছুই থাকুক না কেন, সংবিধানের প্রস্তাবনা, সংবিধানের প্রথম ভাগের সকল অনুচ্ছেদ, চিন্তা করেন সকল অনুচ্ছেদ, দ্বিতীয় ভাগের সকল অনুচ্ছেদ, নবম ক ভাগে বর্ণিত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সাপেক্ষে তৃতীয় ভাগের সকল অনুচ্ছেদ এবং একাদশ ভাগের 150 অনুচ্ছেদ সহ সংবিধানের অন্যান্য মৌলিক কাঠামো সংক্রান্ত অনুচ্ছেদসমূহের বিধানাবলী সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন, রহিতকরণ কিংবা অন্য কোনো পন্থায় সংশোধন অযোগ্য হইবে। তো এই সকল কিছু কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। প্রথম ভাগে বলা হয়েছে প্রজাতন্ত্রের নাম, ঠিকানা, জাতির পিতার প্রতিকৃতি, এই সেই এগুলো অপরিবর্তনীয়। দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, পরিবর্তনযোগ্য না। মৌলিক অধিকার, তৃতীয় ভাগ, পরিবর্তনযোগ্য না। তারপরে আপনার আর বাকিগুলো যেভাবে প্রিন্সিপাল মানে বেসিক স্ট্রাকচার হবে না, মানে সম্পূর্ণ কথা হচ্ছে আপনার এই সংবিধান কোনোভাবেই পরিবর্তন করতে পারবেন না। দুর্যোগ, পৃথিবী চেঞ্জ হয়ে যাবে কিন্তু বাংলাদেশের সংবিধান বহাল তবিয়তে থাকবে। এই সংবিধান বহাল রেখে আপনি কিভাবে চিন্তা করেন পরবর্তীতে আপনি বিপদে পড়বেন না, আপনার বংশধররা বিপদে পড়বে না? সুতরাং এই সংবিধান যদি বহাল রাখে তাহলে কিন্তু মানে বহাল রাখা আর আপনার এই দৈত্যকে একটা বোতলের মধ্যে রেখে তার সিপি আটকে দেওয়ার মতো। কিন্তু আপনার কি মনে হয় সারা জীবনই এই দৈত্য বোতলের মধ্যেই থাকবে? আজকে যারা স্বৈরাচার তো পালিয়েছে, স্বৈরাচারের মাথা পালিয়েছে, বাট স্বৈরাচাররা কিন্তু দেশেই আছে। সুতরাং এই স্বৈরাচাররা পরবর্তীতে কখনো আবার এই স্বৈরাচারী রাষ্ট্র কায়েম করবে না, এটা কি বলতে পারেন? এবং পরবর্তীতে আপনি আমি বিপদে পড়ব না? সুতরাং এখনই এই সংবিধানকে স্থগিত করে নতুন সংবিধান প্রণয়নের জন্য পদক্ষেপ নেওয়াটা অতীব জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।